সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে বিশ্ব কিডনি দিবস, কিন্তু উদ্বেগজনক বিষয় হচ্ছে সারা বিশ্ব জুড়েই কিন্তু এই কিডনির রোগটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশেও কিন্তু একই সাথে এটি কিন্তু একটা বড় জনস্বাস্থ্য সমস্যায় পরিণত হয়েছে। বিভিন্ন পরিসংখ্যান কিন্তু বলছে যে বাংলাদেশে প্রায় মোট জনগোষ্ঠীর 3,80,00,000 মানুষ কোনো না কোনো ধরনের কিডনিজনিত সমস্যায় ভুগছে এবং সেই সাথে পরিসংখ্যান কিন্তু বলছে দীর্ঘমেয়াদী কিডনিজনিত সমস্যায় প্রায় 14% থেকে 22% পর্যন্ত মানুষ ভুগছে। গবেষণায় কিন্তু এটি উঠে এসেছে। আজ আমরা আলোচনা করার চেষ্টা করব কিডনি রোগীদের সংখ্যাটা কেন বৃদ্ধি পাচ্ছে, এর কারণ কি কি হতে পারে এবং কিভাবে এই কিডনি রোগকে আমরা প্রতিরোধ করতে পারি, সেটি কিন্তু আমাদের আজকের আলোচ্য বিষয়। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এরিস্ট্রিক্যাল অ্যান্ড ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্ট্রা ফার্মা লিমিটেডের সৌজন্যে এনটিভি স্বাস্থ্য বিষয়ক বিশেষ আয়োজন সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানে। আমি নুসরাত দীপা আজ আপনাদের সঙ্গে রয়েছি। দর্শক, আজ যেহেতু বিশ্ব কিডনি দিবস, এটি কিন্তু আমাদের মূল আলোচ্য বিষয় এবং এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান রতন, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, কিডনি বিভাগ, ময়মনসিংহ মেডিকেল কলেজ। আমাদের সঙ্গে আরও একজন অতিথি রয়েছেন, তিনি হলেন ডক্টর সৈয়দ মাহবুব মোর্শেদ, মেডিসিন ও কিডনি রোগ বিশেষজ্ঞ এবং সহকারী অধ্যাপক শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। স্যার, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ। আমি ডক্টর আসাদুজ্জামান স্যার, আপনার কাছে প্রথমেই জানবো বিশ্ব কিডনি দিবসের এবারের প্রতিপাদ্য বিষয়টা কি? এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে কিডনি হেলথ ফর ওয়েল, কেয়ারিং ফর পিপল, প্রোটেক্টিং দ্য প্ল্যানেট। বাংলায় সুস্থ কিডনি সকলের তোরে, মানুষের যত্নে বাঁচাও ধরনের। এটা হচ্ছে যে আমরা এই ডেগুলা কেন পালন করি, ওয়ার্ল্ড কিডনি ডে আমরা উদযাপন করি কেন, বা এরকম বিভিন্ন দিবস আমরা কেন উদযাপন করি, এটা হচ্ছে যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য গ্লোবালি এবং সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত মানুষ, চাকরিজীবী, ছাত্ররা সবাই যেন এই রোগটা সম্বন্ধে যেন জানে, সচেতন। হ্যাঁ, এবং সেটা হচ্ছে প্রিভেনশনের জন্য একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য সচেতনতা বাড়ানোর জন্যই এই দিবসগুলো পালন করা হয়। কি কি আয়োজন ছিল আসলে দিবসটি? হ্যাঁ, এটার মধ্যে প্রথমে আলোচনা সভা, তারপরে হচ্ছে র্যালি, হ্যাঁ, তারপরে হচ্ছে যে বিভিন্ন সিম্পোজিয়াম, বিভিন্ন প্রজেকশন, ক্যাম্পিং, লিফলেট বিতরণ, স্ক্রিনিং প্রোগ্রাম, যেমন হচ্ছে যে আমরা বিভিন্ন আমাদের হসপিটালে আউটডোরে, তারপরে হচ্ছে বিভিন্ন ডায়াবেটিক যে সমিতিগুলো আছে, ডায়াবেটিক সেন্টারগুলো আছে, সেগুলোতে বিভিন্ন হেলথ সেন্টারে উপজেলা লেভেলেও এখন পর্যন্ত সেটা যায় নাই, ডিস্ট্রিক্ট পর্যায়ে বা মেডিকেল কলেজ, প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে এবং প্রাইভেট মেডিকেল কলেজগুলোতেও মানে আমরা এই প্রোগ্রামগুলো মানে করা হচ্ছে। এবং সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন প্লাস বিভিন্ন মেডিকেল কলেজ সাপোর্টের মাধ্যমে সচেতনতা এই প্রোগ্রামটা সারা দেশব্যাপী করা হচ্ছে। ডক্টর মোর্শেদ স্যার, আপনার কাছে আসতে চাই। স্যার, যেমনটি বলছিলেন যে শহরাঞ্চলে বিভিন্ন ধরনের সেমিনার, সিম্পোজিয়াম বা র্যালির আয়োজন করা হয়েছে, কিন্তু জেলা উপজেলা পর্যায়ে তুলনামূলকভাবে একটু এই ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলো একটু কম হয়। ভবিষ্যতে নিশ্চয়ই এই ধরনের আপনাদের পরিকল্পনা রয়েছে। কিডনি রোগ সম্পর্কে যেহেতু প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে এই কিডনি দিবসগুলো নিয়ে পালন করা হয় যে সব মানুষের ভিতরে সচেতনতা বৃদ্ধি করার জন্য। এবং সেই জন্য এটা যদি আমরা শুধু রাজধানী শহরে করি, তাহলে তো আমাদের উদ্দেশ্যটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ হবে না। সেই ক্ষেত্রে এটা এখন থেকে জেলা উপজেলা পর্যায়ে করা হচ্ছে এবং অনেক জেলা সদরেও যেখানে মেডিকেল কলেজ আছে অথবা যেখানে অনেক সময় কিডনি ডিজিজ সম্পর্কে হসপিটাল আছে এবং যারা ডাক্তার আছে, যে তারাও এখন এই কিডনি রোগ সম্পর্কে সচেতন হচ্ছে এবং বিভিন্ন শহরে পালন হচ্ছে এবং ভবিষ্যতে এটা আরো সবার ভিতরে যাতে প্রচলিত করা যায় সেই প্রচেষ্টাও নেওয়া হচ্ছে আর কি। এবং এটা নেওয়ার পিছনে আমাদের বাংলাদেশ যে রেনাল অ্যাসোসিয়েশন আছে, এখান থেকে করা হচ্ছে, প্লাস কিডনি ইন্টারন্যাশনাল নেফ্রোলজি সোসাইটি সহযোগিতা করছে বিভিন্ন জায়গায় প্ল্যান করার জন্য, এবং সেই অনুযায়ী তাদের সহযোগিতায় এবং বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশনের প্রচেষ্টায় আমরা এটা আশা করি যে সফল হব প্রত্যন্ত অঞ্চলেও এই প্রচারণা চালানোর জন্য। স্কুল কলেজ লেভেলেও সচেতনতামূলক প্রোগ্রাম আমরা ভবিষ্যতে মানে বাংলাদেশ রেনাল অ্যাসোসিয়েশন বা আমাদের গভর্নমেন্টের তরফ থেকেও সেটা চালু করার জন্য বিশেষভাবে আমি রিকোয়েস্ট করবো আর কি গভর্নমেন্টকে। বাংলাদেশের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে কিডনি রোগীদের, কারণগুলো আসলে কি? প্রথমে যদি আমরা বলি ওয়ার্ল্ড ওয়াইড কিডনি রোগের যে ব্যাপকতাটা বলি, 850 মিলিয়ন পিপল সাফার্স ফ্রম এনি টাইপ অফ কিডনি ডিজিজ অ্যান্ড 1.3 মিলিয়ন পিপল ডাই ইচ ইয়ার। এবং হচ্ছে যে কার্ডিওভাস্কুলার রোগেও 1.4 মিলিয়ন পিপল মারা যায়। সেটার মধ্যেও কিডনি রোগের একটা কন্ট্রিবিউশন থাকে। কিডনি রোগের প্রভাবটাও ওই কার্ডিওভাস্কুলার ডিজিজের উপরও পড়ে। তারপরে আমাদের দেশে 38 মিলিয়ন পিপল সাফার ফ্রম এনি টাইপ অফ কিডনি ডিজিজ। তার মধ্যে থেকে আমাদের 40,000 পিপল মারা যায় কোনো না কোনো কিডনি রোগে।
এটা বিশাল একটা বার্ডেন আমাদের মানে গভর্নমেন্টের জন্য। আর এই রোগটা হচ্ছে 90% কিডনি যখন ড্যামেজ হয়ে যায় তারপরে ওই সিমটম মানুষ বুঝতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আগেও বুঝতে পারে, কিন্তু দেখা গেছে অনেক ক্ষেত্রেই একদম লেট স্টেজে মানুষের মধ্যে সেই সিমটমগুলো ডেভেলপ করে। এটার জন্য সচেতনতা বাড়ানোর জন্য অতীব জরুরি। এই কিডনি কাজগুলো সম্বন্ধে যদি আমরা মানুষের মধ্যে যদি ধারণা দিতে পারি তাহলেও কিন্তু আমরা সেটার সচেতনতা আরও বাড়বে। যেমন আমাদের প্রথমেই আমরা বলি যে আমাদের কিডনির কাজগুলো কি, তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে আমাদের বডির মেটাবলিক ওয়াস্ট প্রোডাক্ট এবং হচ্ছে টক্সিন সাবস্টেন্সগুলো আমাদের বডি থেকে রিলিজ করে। দ্বিতীয় হচ্ছে আমাদের বডির ফ্লুইড ব্যালেন্স এবং ইলেকট্রোলাইট ব্যালেন্সগুলো আছে সেটাও কিডনি মেনটেন করে। তারপরে হচ্ছে যে আমাদের যে অ্যাসিড বেস ব্যালেন্সও কিন্তু সেই কিডনি দ্বারা মেনটেন হয়। তারপরে হচ্ছে আমাদের শরীরে যে রক্ত তৈরি হয়, রক্ত কণিকা যে তৈরি হয় মানে আরবিসি যেটা বলা হয়, সেই আরবিসি তৈরির জন্য কিডনি একটা হরমোন তৈরি করে, সেটাকে বলা হয় ইরাইথ্রোপয়েটিন। সেই ইরাইথ্রোপয়েটিন সেটা বোন মেরুতে গিয়ে কাজ করে আমাদের বডিতে রক্ত তৈরি করে। তাহলে দেখেন কত ইম্পর্টেন্ট কাজগুলো কিডনি করতেছে। তারপরে হচ্ছে আমাদের কিডনি থেকে আরেকটা হরমোন তৈরি হয়, সেটা হচ্ছে রেনিন। আমাদের যে শরীরে যে ব্লাড প্রেশার মেনটেনের জন্য সেই হরমোনটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের ব্লাড প্রেশার মেনটেনের জন্য কিডনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপরে আমাদের বডির যে সবলতা, যে অস্থিমজ্জা হাড়গুলাকে সুস্থ সবল রাখার জন্য আমাদের যে অ্যাক্টিভ ফর্ম ভিটামিন ডি, হ্যাঁ, সেটাও কিন্তু কিডনিতে আপনার মনে করেন যে অ্যাক্টিভেট হয়। যে এই যে ইম্পর্টেন্ট কাজগুলা কিডনি করতেছে, এই কাজগুলোতে যদি ব্যাঘাত ঘটে তাহলে আপনার মানে আমাদের শরীরের অনেক কিছুই ড্যামেজ হয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে হার্ট এবং কিডনি ওরা হচ্ছে উতপ্রোতভাবে মানে একজনের সাথে আরেকজন মনে করেন ভাই আর কি। যে হার্টের কোনো কিছু হলে কিডনির উপরে প্রভাব পড়ে, আবার মানে কিডনির এই সমস্যার জন্য আবার হার্টের উপরে প্রভাব পড়ে। স্যার, আমরা আরো বিস্তারিত আপনার কাছ থেকে জানবো। ডক্টর মোর্শেদ স্যার, আপনার কাছে একটু জানতে চাইবো যে ডায়াবেটিস যাদের থাকে এবং একটা বয়সে যে কিডনি রোগ তাদের ট্রিগার করে, এই বিষয়ে যদি আপনি কিছু বলতেন। কিডনি রোগের কারণ সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে কেন কিডনি রোগ হচ্ছে, তার মূল কারণ হচ্ছে ডায়াবেটিস যাদের আছে তারা খুব ঝুঁকির মধ্যে আছে, যাদের প্রেশার আছে উচ্চ মাত্রার প্রেশার আছে তারা ঝুঁকির মধ্যে আছে, তারপরে যারা একটু ওবেস তাদের ভিতরে খুব ঝুঁকির মধ্যে আছে, এবং তারপরে যারা খুব লো সোশিও ইকোনমিক কন্ডিশনে থাকে তাদেরও কিডনি রোগ ঝুঁকি হওয়ার সম্ভাবনা বেশি। তো এখন কিডনি রোগী যদি হয় তাহলে আমরা কিভাবে বুঝবো বা কিভাবে কিডনি রোগের আসলে ওই রকম কোনো ক্লিয়ার কাট কোনো সিমটম থাকে না, যা কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার সিমটম থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিডনি রোগী খুব সাইলেন্টলি প্রোগ্রেস করে, এবং সেই জন্য এটাকে অনেক সময় বলা হয় যে সাইলেন্ট কিলার। সেই ক্ষেত্রে তো আমাদেরকে এটা বুঝতে হবে কিভাবে, যাদের প্রেশার আছে, যাদের ডায়াবেটিস আছে এবং যারা বেশি ওবেস তাদেরকে একটা রুটিনলি স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং না করলে আসলে বোঝা যাবে না, যেহেতু এটা সাইলেন্ট কিলার থাকে। আর হচ্ছে তাছাড়া কিছু কিন্তু অবভিয়াস কিছু ক্লিনিক্যাল ফিচার আছে, অনেকের পাটা ফুলে যেতে পারে, প্রসাব লাল হইতে পারে, প্রসাবের সমস্যা থাকতে পারে, শ্বাসকষ্ট হতে পারে। এখন কিডনির সমস্যা মানে তো কিডনি তো শুধু কিডনি রোগী না, কিডনি শরীরের এমন একটা গুরুত্বপূর্ণ অঙ্গ যে যদি এটাতে যদি কোনো আক্রান্ত হয় বা সমস্যা হয় তাহলে সেখান থেকে আস্তে আস্তে সব অঙ্গই সেখানকার ইনভলভ হবে। এবং সেই ক্ষেত্রে কিডনির সুস্থতা মানে শুধু কিডনির সুস্থতা নয়, কিডনির সুস্থতা মানে পুরো শরীরের সুস্থতা। তো সেই ক্ষেত্রে কিডনিটাকে গুরুত্ব দিতে হবে আর কি। আর কিডনি যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে যদি স্বাভাবিক মানুষের জন্য আমরা বলতেছি যে আমাদের কি করতে হবে, আমাদের মূল করণীয় হচ্ছে এটা ইন্টারন্যাশনাল সোসাইটি অফ নেফ্রোলজি প্লাস আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সব বড় বড় যে ইয়েগুলান আছে তাদের রিকন্ডিশন হচ্ছে যে আমরা যদি দৈনন্দিনভাবে 8টা জিনিস আমরা মেনটেন করতে পারি তাহলে আমাদের কিডনি, হার্ট এবং আমরা অ্যাজ এ হোল সুস্থ থাকতে পারবো। ডক্টর মোর্শেদ স্যার, আপনি বলছিলেন 8টি পয়েন্টের কথা, সেই 8টি পয়েন্ট আরেকটু বিস্তারিত আমরা জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। এটা শুধু কিডনি রোগে না, সব রোগের জন্য একজন মানুষ সুস্থ মানুষের জন্য তার এই 8টি পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। এবং একটা 1 নম্বর পয়েন্ট যেটা বলা যায় যে আমরা দৈনন্দিন যে খাওয়া দাওয়া করি সেটার ভিতরে হেলদি ডায়েট। হেলদি ডায়েট বলতে যা বোঝায় যে যা সমস্ত যে স্বাস্থ্যকর যে খাবার, এই স্বাস্থ্যকর খাবারের ভিতরে আমাদের ভিতরে পরিমাণ মতো পানি খেতে হবে, তারপরে শাকসবজি ফল ফলের বেশি খেতে হবে, মাছ মাংসের পরিমাণটা কম খেতে হবে, এবং এই জাতীয় খাদ্য যদি আমরা গ্রহণ করতে পারি তাহলে আমাদের শরীর সুস্থ থাকতে পারবে। তারপরে আমাদের ডেইলি অ্যাক্টিভ থাকতে হবে, যে রেগুলার মুভ করতে হবে। যদি আমরা অলসতা করি তাহলে তো শরীরের জন্য খারাপ, এবং সবসময় তার জন্য ডেইলি যদি আমরা 30 মিনিট যদি এক্সারসাইজ করতে পারি তাহলে আমাদের এটা শরীরের জন্য খুবই ভালো। 3 নম্বর, আমাদের পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। অনেকে বলে যে ঘুম কোনো ইয়ে নেই, কিন্তু 6 থেকে 8 ঘন্টা আমাদের রেগুলার সাউন্ড স্লিপ করতে হবে, সেটা একটা ইম্পর্টেন্ট আমাদের শরীরের জন্য। তারপরে আমাদের যদি বদভ্যাস কোনো থাকে, যারা ধূমপান করে তাদের ক্ষেত্রে ধূমপান অবশ্যই বাদ দিতে হবে। তারপরে যারা ওয়েট বেশি, তাদের ওয়েটটা অন্ততই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে। ওয়েট যদি কন্ট্রোল না করতে পারি তাহলে এটা শুধু কিডনি রোগী না, এটা হার্টের ঝুঁকি বাড়ায়, যে কোনো ব্রেন স্ট্রোকের ঝুঁকি বাড়ায়, এবং তাতে অন্য অন্য রোগের সেখানে বাধা দিতে পারে। এই 4টে তো স্বাভাবিক মানুষ। আর যাদের ক্ষেত্রে ডায়াবেটিস আছে তাদের ডায়াবেটিসটা অবশ্যই কন্ট্রোলের মধ্যে রাখতে হবে, যাদের প্রেশার বেশি আছে যাদের প্রেশার কন্ট্রোল রাখতে হবে, আর যাদের কোলেস্ট্রল যদি কম বেশি থাকে তাহলে তাদের কোলেস্ট্রল নিয়ন্ত্রণ রাখতে হবে। এই 8টা বিধি যদি আমরা মানতে পারি তাহলে আমাদের হার্ট, কিডনি
এবং আমাদের অন্য অন্য সমস্ত অর্গানগুলো সুস্থ থাকবে ইনশাল্লাহ। সবার ক্ষেত্রে আমি বলবো যে এই 8টা জিনিস যাতে আমরা দৈনন্দিন লাইফে মেনে চলার চেষ্টা করি। এটার জন্য মোর্শেদ ভাইয়ের এর সাথে আমি একটু কন্ট্রিবিউট করি আর কি। সেটা হচ্ছে যে রিস্ক ফ্যাক্টরের কথা যে বলছিলেন, রিস্ক ফ্যাক্টর আমরা যদি মেজর রিস্ক ফ্যাক্টর এবং মাইনর রিস্ক ফ্যাক্টরের কথা যদি আমরা বলি, তো মেজর রিস্ক ফ্যাক্টর হচ্ছে যে ডায়াবেটিস মেলাইটাস, হাইপারটেনশন, ওবিসিটি অ্যান্ড হল কার্ডিওভাস্কুলার ডিজিজ, এগুলো হচ্ছে কিডনি রোগের জন্য মেজর রিস্ক ফ্যাক্টর। আর মাইনর যেগুলো হচ্ছে যে আমাদের কিডনি রোগকে বাড়াচ্ছে, সেটার মধ্যে একটা হচ্ছে ল্যাক অফ অ্যাওয়ারনেস এবং লেট ডায়াগনোসিস। যদি আমরা ডায়াগনোসিস করতে পারি তাহলে তাদের লাইফটাকে চিকিৎসার মাধ্যমে দীর্ঘায়িত করা যায়। তারপরে কিডনি রোগ সম্বন্ধে অ্যাওয়ারনেসটা যদি আমাদের বাড়াইতে পারি তাহলে কিডনি রোগ কেন হয়, কিভাবে আমরা দূর করতে পারি। দ্বিতীয় ফ্যাক্টর এনভায়রনমেন্টাল পলিউশন এবং হচ্ছে আনসেফ ওয়াটার, সেটাও একটা কারণ। তারপর হচ্ছে যে রেগুলার ইউজ অফ পেইন কিলার অ্যান্ড হচ্ছে আনকন্ট্রোল ট্রিটমেন্ট। তারপরে প্রিভিলেন্স অফ ডায়াবেটিস মেলাইটাস অ্যান্ড হাইপারটেনশন, হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে মানে আমাদের যে কিডনি রোগগুলো বাড়তেছে আর কি। আর একটা হচ্ছে 8টা রুল যে বললো, 8টা রুলের মধ্যে আমি যদি শর্টলি বলি, ফিট থাকতে হবে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে আমাদের হেলদি ডায়েটের মধ্যে কিন্তু অনেক কিছু চলে আসে। সেখানে আপনি প্রোটিন কীভাবে খাবেন, ফ্যাট কীভাবে খাবেন, সল্টস কী পরিমাণ খাবেন। তারপরে আমরা যদি রেগুলার ব্লাড প্রেশারটাকে চেক করে ব্লাড প্রেশারকে যদি কন্ট্রোল রাখি। তারপরে হচ্ছে যদি আমরা ডায়াবেটিস মেলাইটাস যাদের থাকে তারা যদি ব্লাড সুগারটাকে কন্ট্রোল করে এবং রেগুলার চেক আপে থাকে। তারপরে হচ্ছে যে রেগুলার ইউজ অফ পেইন কিলারকে যদি আমরা অ্যাভয়েড করি। তারপরে হচ্ছে আমরা যদি প্রপারলি হাইড্রেটেড থাকি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনি সারাদিন আপনি মানে কাজ করতেছেন কিন্তু প্রপারলি আপনি হাইড্রেটেড না, এটাও কিন্তু খুব সহজেই বোঝা যায়। আপনি যখন আমরা যখন প্রস্রাব করতে যাই, যখন দেখি যে ইউরিনের কালারটা অনেক ডার্ক হয়ে গেছে, হ্যাঁ, পরিমাণটা কমে গেছে, তখন আমার বুঝতে হবে যে আমি প্রপারলি হাইড্রেট না। তারপরে ওবেসিটিটাকে আমরা কীভাবে কমাতে পারি, হ্যাঁ, এই রুলগুলো যদি আমরা ফলো করি তাহলে আমরা মানে ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যেকেই আমরা ভালো থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো, কিডনি রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। ডক্টর মোর্শেদ স্যার, আপনি যদি বলতেন যে প্রাথমিক পর্যায়ে শনাক্তটা কিন্তু অনেকটাই হচ্ছে না, পেশেন্টরাও বুঝতে পারছে না, কিন্তু জাতীয় পর্যায়ে যদি আমরা কোনো স্ক্রিনিং প্রোগ্রাম এটার আওতায় যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কি কিডনি রোগীদের সংখ্যাটা কমানো যেতে পারে? হ্যাঁ, ধন্যবাদ। অবশ্যই কিডনি রোগের সংখ্যা কমানো যেতে। কিডনি তো বিভিন্ন ধরনের রোগ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আছে যে একুট কিডনি, হঠাৎ করে কিডনি সমস্যা হলে, কিছু কিছু দীর্ঘমেয়াদী কিডনি। আমাদের দীর্ঘমেয়াদী কিডনিটার জন্য বেশি গুরুত্ব দিতে হবে। এই জন্য এই রোগের কিন্তু একদম কিউরেটিভ কোনো ট্রিটমেন্ট নেই। এটা সবসময় একটা সাপোর্টিভ এবং কনজারভেটিভ ট্রিটমেন্ট সবসময় দিতে হয়। তো সেই ক্ষেত্রে সেই রোগটাকে আমাদের আগে থেকে যদি আমরা কন্ট্রোল করতে পারি এবং স্ক্রিনিং করতে পারি তাহলে এটা ওই রোগের জন্য খুবই ভালো, এবং রোগটা তখন আর প্রোগ্রেস করবে না এবং তখন আর ডায়ালিসিস পর্যন্ত যাবে না। তার আগে দেখা যাবে তাদেরকে আমরা ভালো রাখতে পারবো। এবং তার জন্য এই স্ক্রিনিং প্রোগ্রামটা হাতে নেওয়া তো খুবই গুরুত্বপূর্ণ। এবং স্ক্রিনিং প্রোগ্রামটা খুবই সহজ। যদি আমরা বলতে চাই যে কি করা যেতে পারে, শুধু একটা ইউরিন পরীক্ষা করা যেতে পারে, একটা ক্রিয়েটিন করতে। আমরা প্রথমে একটা প্রেশারটা দেখতে পারি যে যাদের প্রেশার আছে কিনা, তারপরে ডায়াবেটিস দেখতে পারি ডায়াবেটিস আছে কিনা। প্রেশার ডায়াবেটিস যদি থাকে তারা একটু ঝুঁকির ভিতর থাকবে, এটা তো আমরা আগে আলোচনা করছি। আর ল্যাব টেস্টের ভিতরে শুধু একটা ইউরিন আর একটা ক্রিয়েটিনাইন, যেটা কিডনির ফাংশনটাকে ইন্ডিকেট করে, এই দুটো যদি করা যায় তাহলেই বোঝা যাবে যে তার কিডনি তো কতটুকু ভালো আছে কিনা নেই। তাহলে এটা কিন্তু খুবই একটা সহজ পরীক্ষা, এবং এটা আমরা বাংলাদেশ সরকারের কাছে এটা আমরা প্রপোজাল রাখছি যে প্রাইমারি হেলথ কেয়ার বলতে যা বোঝায় যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা। এটা আগে এই কিডনি হেলথটা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার ভিতর ছিল না, কিন্তু আমরা বাংলাদেশের সরকারের কাছে এটা প্রপোজাল রাখা হয়েছে যাতে এই স্বাস্থ্যটা প্রাইমারি হেলথ কেয়ার বলতে যা বুঝি তার ভিতরে এটা ইনক্লুড করা হয়। এবং তখন যদি এটা ইনক্লুড করা হয় তাহলে এটা হয়তো প্রত্যন্ত অঞ্চলেও এই পরীক্ষাটা খুব সহজলভ্য হবে। যে ইউরিক স্ক্রিনিং করা যেটা আমরা বলতে বুঝাই সেটা, এবং সেটাকে আমরা প্রপোজাল করছি এবং সরকার আমাদেরকে আশাবাদ ব্যক্ত করছে যে হ্যাঁ, এটা প্রাথমিক স্বাস্থ্য ও যে কেয়ার বলতে আমরা যা বুঝি তাদের ভিতরে এটাকে ইনক্লুড করা হবে। আমি ডক্টর আসাদুজ্জামান স্যার, বাংলাদেশে প্রতি বছর প্রায় 40,000-এরও বেশি সংখ্যক মানুষের কিডনি বিকল হয়ে যাচ্ছে, এবং তাদের অধিকাংশই দেখা যাচ্ছে যে পর্যাপ্ত সুযোগ সুবিধা বা চিকিৎসা না পাওয়ার কারণে তারা তাদের ডায়ালাইসিস করতে পারছে না, তাদের কিডনি ফেইলিওর হয়ে যাচ্ছে এবং তারা কিন্তু মৃত্যুবরণ করছে। এই বিষয়ে আপনার মতামত কি? স্ক্রিনিং যদি আমরা করতে পারি, আর্লি ডায়াগনোসিস করতে পারি, তাহলে আমরা ওই পেশেন্টটার মানে সিকেডি প্রগ্রেশনটাকে আমরা দীর্ঘায়িত করতে পারি। আমাদের দেশে সিকেডির যে পেশেন্টগুলো থাকে তার মধ্যে থেকে 95% পেশেন্ট আমাদের ডিউ টু পভার্টি, মানে গরিব দারিদ্রতার জন্য 95% পেশেন্ট আপনার ডায়ালাইসিস করতে পারে না বা ট্রান্সপ্লান্ট করতে পারে না। মাত্র 5% পেশেন্ট তারা ওই যে এন্ড স্টেজ রেনাল ডিজিজে বা সিকেডি স্টেজ 5-এ এসে তারা চিকিৎসা করতে পারে। আপনি শুনে আশ্চর্য হবেন যে একটা সিকেডি স্টেজ 5-এর পেশেন্টের যদি নিয়মিত ডায়ালাইসিস লাগে, তার পার মান্থে 40 থেকে 50,000 টাকা তার মানে যদি সঠিকভাবে তার যদি চিকিৎসা করতে হয়, তাকে যদি ইরাইথ্রোপোয়েটিন প্লাস হচ্ছে অন্যান্য যে ট্রিটমেন্ট অ্যান্টিহাইপারটেনসিভ, হ্যাঁ, বা অন্যান্য যে ওষুধপত্র দিতে হয় সেগুলো প্লাস যদি ডায়ালাইসিস নিয়মিত যদি করতে পারে
তাহলে তার মাসে এই পরিমাণ একটা অ্যামাউন্ট খরচ হয়। কিন্তু আমরা যদি স্ক্রিনিংটা যদি করতে পারি, দেন স্ক্রিনিং ইজ মোর চিপ দেন ডায়ালাইসিস। অবশ্যই। হ্যাঁ, তাহলে আমরা মানে এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার জন্য আমাদের মানে আমরা গভর্নমেন্ট আমাদেরকে মানে আস্তে আস্তে আমাদের যে মানে বিশেষ করে কিডনি হেলথে গভর্নমেন্ট সাপোর্ট দিচ্ছে, মানে খুবই সাপোর্ট দিচ্ছে। যেমন আমাদের ময়মনসিংহ মেডিকেলে এক সময় আমরা 2টা মেশিন ডায়ালাইসিস মেশিন দিয়ে আমরা ডায়ালাইসিস ইউনিট চালু করেছিলাম। এখন আল্লাহর রহমতে আমাদের মেডিকেলে 33টা মেশিন কন্টিনিউয়াসলি 3টা শিফটে আমরা ডায়ালাইসিস দিচ্ছি, পেশেন্টকে সেবা দিচ্ছি। আমাদের শুধু ময়মনসিংহ মানে বিভাগ না, ময়মনসিংহ বিভাগের আশেপাশেও যে অন্যান্য অঞ্চল থেকে আছে, মানে আপনার সেখান থেকেও মানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হ্যাঁ, এমনকি ওই যে সুনামগঞ্জ থেকেও আমাদের ময়মনসিংহে এসে তারা সেবা নিচ্ছে। তো আমরা মানে এটা হচ্ছে গভর্নমেন্টকে আমরা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে জেলা পর্যায়ে যদি ওই কিডনি সেবাটাকে যদি দেওয়া যায়, অন্তত উপজেলা পর্যায়ে না হোক, অন্তত জেলা পর্যায়ে যদি প্রত্যেকটা জেলাতেও যদি কিডনি সেবাটাকে আমরা যদি এস্টাবলিশ করতে পারি, তাহলেও আমাদের দেশের মানুষ উপকৃত হবে। মানুষ এভাবে চিকিৎসার অবহেলায় হয়তো মৃত্যু হবে না। আচ্ছা, হ্যাঁ, কারণ হচ্ছে যে অনেক গরিব পেশেন্ট তারা হচ্ছে যে ময়মনসিংহ পর্যন্ত আসতে পারে না, ঢাকা পর্যন্ত তো আসা দূরের কথা। অর্থাৎ তাদের ভোগান্তিটাও কম হবে এবং চিকিৎসা সেবাটা অনেক মানে সুন্দর সহজ হবে। ডক্টর মোর্শেদ স্যার, আপনার কাছে একটু জানবো, যেহেতু ডায়ালাইসিস এবং ট্রান্সপ্ল্যান্টের বিষয়টি আসলো, বাংলাদেশ আসলে কিডনি ট্রান্সপ্ল্যান্টের কার্যকরী চিকিৎসাটা আসলে কোন পর্যায়ে রয়েছে? এবং আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যে কিডনি ট্রান্সপ্ল্যান্টের প্রসঙ্গই যখন আসে, কোনো রোগী যখন এই রোগে ভুগে থাকে, তখন দেখা যায় যে দেশে ট্রিটমেন্ট না করে সেই আস্থাটুকু তাদের থাকে না, তখন তারা দেশের বাইরে ট্রিটমেন্ট করে। ক্রনিক কিডনি রোগের চিকিৎসা মেইনলি 3টা ধাপ আছে। একটা হচ্ছে আমরা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিই, যেগুলো কিছু ওষুধপত্র দিয়ে তাদেরকে বা ভালো রাখার চেষ্টা করি। তাও যখন সে ওষুধপত্রে ভালো থাকে না, তখন তার ট্রিটমেন্টের পর্যায়ে চলে যায় ডায়ালাইসিস। ডায়ালাইসিসের ভিতরে অপশন আছে একটা রক্তের ডায়ালাইসিস আর একটা পেটের ডায়ালাইসিস। তো আমাদের দেশে রক্তের ডায়ালাইসিসটা সবসময় সব জায়গায় হয়, পেটের ডায়ালাইসিসে হয় কিছু কিছু জায়গায় হয়। আর একটা সর্বোত্তম চিকিৎসা পদ্ধতি যেটা, সেটা হচ্ছে কিডনি প্রতিস্থাপন। কারণ কিডনি প্রতিস্থাপন আমাদের বাংলাদেশে কিন্তু অনেক আগে থেকে শুরু হয়েছে, সেই 1988। আজকে যদি আমরা বলি তাহলে সেটা প্রায় 40 বছরের মতো। এবং আমরা কিডনি প্রতিস্থাপন এখনো অনেক উন্নত পর্যায়ে চলে আসছি। কিন্তু আমাদের কিডনি প্রতিস্থাপনের সবচেয়ে বড় বাধা যেটা কিডনি স্বল্পতা। কিডনিটা আমরা কোথাও পাওয়া যায় না। অন্যান্য দেশে ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্লান্টেশনের ব্যবস্থা আছে। ক্যাডাভারিক মানে যারা মারা যাওয়া রোগী, যাদের কিডনি ভালো আছে তাদের থেকে নিয়ে যারা অসুস্থ রোগী তাদেরকে দেওয়া যায়। তা আমাদেরও সেই প্রসেসটা এখনো চলতেছে, কিন্তু এখনো সেটা অনেক শিশু পর্যায়ে আছে। কিন্তু আমরা যে ট্রান্সপ্লান্টেশনগুলো করতে পারছি সেটা লাইফ রিলেটেড ট্রান্সপ্লান্টেশন। এখন বর্তমান সরকার এর ভিতরে এই ট্রান্সপ্লান্টেশনটাকে আরো একটু সহজতর করছে, যে অর্গান পাওয়ার ক্ষেত্রে, যা আগে তো ছিল যদি নিজে আত্মীয় স্বজন ছাড়া কেউ কাউকে দিতে পারবে না, কিন্তু এটা এখন আরো একটু এক্সটেনশন করে যাদের দ্বিতীয় পর্যায়ে আত্মীয়, তৃতীয় পর্যায়ে আত্মীয় এবং পরবর্তীতে ইমোশনালি যারা রিলেটেড তাদেরকে ইনক্লুডেড করা হয়েছে। তো সেই ক্ষেত্রে যদি এটা পরবর্তীতে বাস্তবায়ন হয়, তাহলে আমাদের কিডনি প্রতিস্থাপনটা আরও বাড়বে। এবং কিডনি প্রতিস্থাপনের যদিও অ্যাট এ টাইম একটা খরচ বেশি দেখা যাচ্ছে, কিন্তু কিডনি প্রতিস্থাপনই হচ্ছে কিডনি রোগীর দীর্ঘমেয়াদী কিডনি রোগীর সর্বোত্তম চিকিৎসা ব্যবস্থা। এই রোগে যদি একটা রোগীর কিডনি পাল্টানো যাইতে পারে, তাহলে তার ক্ষেত্রে সে সব দিক দিয়ে ভালো থাকবে। তার কোয়ালিটি অফ তার লাইফ থেকে শুরু করে তার দৈনন্দিন কার্যের ব্যবস্থা, তার সবকিছু সে প্রোডাক্টিভভাবে সে চলতে পারবে আর কি। আর তাহলে আমরা ডায়ালাইসিস দিয়ে যেটা দেখতে পাচ্ছি, যে ডায়ালাইসিস আমাদের দেশে রোগীরা যতটা ভালো থাকার কথা ততটা ভালো থাকতে পারতেছেন। কারণ ডায়ালাইসিসের যে কস্ট, শুধু ডায়ালাইসিসের কস্টটা চিন্তা করলে হবে না, অ্যাসোসিয়েটেড যে মেডিসিনগুলো নিতে হয় সেগুলো অনেক কস্ট। ওই যে আমাদের ভাই বললো যে মাসে প্রায় 50 থেকে 60,000 টাকা নেই, সেটা তো সবার পক্ষে সহজ হয় না, সম্ভব হয় না। সেই ক্ষেত্রে ডায়ালাইসিসের এই ট্রিটমেন্টটার কমপ্লিট ডেফিসিয়েন্সি থেকে যায়, সে কমপ্লিট ট্রিটমেন্টটা নিতে পারে না। হয়তো দেখা যায় একদিন ডায়ালাইসিস, সপ্তাহে 3টা ডায়ালাইসিস নেওয়ার কথা, তাই একটা ডায়ালাইসিস নিচ্ছে। তো সেটা থেকে তো তার খুব একটা লাভ হয় না, কোনো মতে সে খালি জীবনটা কন্টিনিউ করতেছে, কিন্তু সে যে একটা প্রোডাক্টিভ লাইফ লিড করবে সেটা সে আর পারতেছে না। কিন্তু প্রোডাক্টিভ লাইফ লিড করতে গেলে তাদের ওই কমপ্লিট চিকিৎসাটা যদি আমরা দিতে পারি, তাহলে সে হয়তো সম্পূর্ণ করবে। কিন্তু সেটা তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের সমস্যা না। অনলি আমরা দেখি যে 1% থেকে 2% পিপুল সেটা পারে, আর 90% পিপুল সেটা পায় না। কেউ একটা দুটো ডায়ালাইসিস নিয়ে চলে যায়, পরে যা শুনি যে মারা গেছে। এখন যদি আমাদের এই ডায়ালাইসিসের চিকিৎসা ব্যবস্থাটা আরও বেশি জায়গায় করতে হবে এবং জেলা শহরে করতে হবে, পাশাপাশি এই কিডনি প্রতিস্থাপনের ব্যাপারেও সবাইকে আরো আগে আসতে হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে সহজলভ্য এবং সেই সাথে যদি ক্যাডাভারিক কিডনি ট্রান্সপ্লান্টেশন যদি আমরা করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে কিডনি রোগীরা আরো বেশি উপকৃত হবে আর কি। জি স্যার, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমার মনে হয় আজকের এই আলোচনার মাধ্যমে কিডনি রোগীদের সংখ্যা এবং জাতীয় পর্যায়ে কি কি ধরনের স্টেপস নিতে পারলে আমরা এই কিডনি রোগীদের সংখ্যাটাকে কমাতে পারবো এবং প্রতিরোধ ব্যবস্থা নিয়েও কিন্তু আপনারা চমৎকার কিছু তথ্য আমাদেরকে দিলেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি, এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দিয়েছেন।
ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ এরিস্টো ফার্মা এবং ধন্যবাদ এনটিভি সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এরকম অনুষ্ঠান করার জন্য। এটা পাবলিক যদি জনগণ যদি কিছু সচেতন হয় এবং তারা যদি এইভাবে মেনটেন করতে পারে তাহলে কিছু জনগণের উপকার হবে বলে আমরা মনে করি। ধন্যবাদ এনটিভিকে, ধন্যবাদ এরিস্টো ফার্মাকে এত সুন্দর একটি আয়োজনের জন্য, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এরিট্রিক্যাল অ্যান্ড ক্রনিক কেয়ার ডিভিশন অফ এরিস্টো ফার্মা লিমিটেডের সৌজন্যে সুস্বাস্থ্য প্রতিদিন প্রতিক্ষণ এই অনুষ্ঠানটি আজ আমরা এখানেই শেষ করছি। দেখা হবে আবার আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।